একটা গ্রামে কিশোর নামের একজন গরিব ব্যক্তি থাকত। কিশোর সকাল সকাল নিজের কাজে যাওয়ার জন্য বেরোচ্ছিল। তক্ষুনি তার স্ত্রী চম্পা তাকে বলে, বাড়িতে রেশন সবকিছু শেষ হয়ে গেছে। বিকেলবেলা যখন বাড়ি ফিরবে তখন একটু ডাল, ভাত আর আটা নিয়ে এসো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো চম্পা, যে আজকে যেন আমি কোনো ভালো যাত্রী পাই। আমি তোমাকে কতবার বলেছি গো যে তুমি তোমার হাতিটা বিক্রি করে দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করে নাও না। না চম্পা, এই হাতি হলো আমার বাবার একটা চিহ্ন। আরে এরকম চিহ্ন নিয়ে আমরা কি করব, যাতে আমাদের দুজনের পেটের খিদেই মেটে না? নিজের ভেতরে কখনো দুর্বল ভাবটাকে জায়গা দেওয়া উচিত নয়। প্রতিদিন রাত্রির পরে সকাল তো হয়। এইটুকু বলে কিশোর নিজের বাড়ি থেকে বেরোয়। সে তার হাতিতে বসে কিছুক্ষণই দূরে গেছিল। তক্ষুনি গ্রামের প্রধান কিশোরকে এসে বলেন, কিশোর, তোমার এই হাতিটা কি কাজ দেয় বলো তো? আমি ঠিক কিছু বুঝতে পারলাম না কি বললেন। কিশোর, তুমি যে গ্রামে থাকো সেই গ্রামে কোনো যাত্রী তো আসে না। সারা দিন তুমি হাতিতে বসে ঘুরে বেড়াও আর এক এক টাকা নিয়ে তুমি বাচ্চাদেরকে ঘোরাও, তাই তো? তাই যত পয়সা তুমি রোজগার করো তার থেকে তো বেশি এই হাতি খাবার খায়। সে যাই হোক না কেন প্রধানমশাই, আমি কিন্তু ভালো আছি। আজকে জমিদার বাবু জিজ্ঞাসাবাদ করতে করতে আমার কাছে এসেছিলেন আর বলে গেছেন যে কিশোরের সাথে দেখা হলে তাকে বলে দিও আমার মহলে যেন একবার আসে। প্রধানের কথা অনুযায়ী কিশোর জমিদারের হাবেলিতে পৌঁছায়। প্রধানমশাই বলছিলেন যে আপনি আমাকে একবার ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ডেকে পাঠিয়েছি তো বটেই। আসলে তোমার বাবা আমার কাছে ধার নিয়েছিল, আর সেই ধার মেটানোর আগে সে স্বর্গসী ধার করেন। সেই ধার এখন তুমিই মেটাবে। জমিদার বাবু, আমার বাবা নিজের জমিটা তো আপনার কাছেই বাধা দিয়ে রেখেছিল। তোমার বাবার ওই ফালতু জমিটা নিয়ে আমি কি করব বলো তো? আমাকে আমার পয়সা ফেরত দাও। যদি 1 মাসের মধ্যে আমার পয়সা না ফেরত দিয়েছো তাহলে তোমার এই হাতি তোমার কাছ থেকে আমি কেড়ে নেব, আর তোমার ওই আজে বাজে জমি, তোমার কাগজ তোমাকে দিয়ে দেব। এখন তুমি আসতে পারো। আরে রতন, তুমি হঠাৎ করে কেন জামাইবাবু? আমি কি দিদির বাড়িতে আসতে পারি না? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। হঠাৎ করে তোমাকে দেখলাম তো তাই জিজ্ঞাসা করলাম আর কি। কি ব্যাপার জামাইবাবু, আপনার মুখ দেখে খুব চিন্তায় মনে আছে, খুব চিন্তায় আছেন মনে হচ্ছে। বাবা জমিদার বাবুর কাছ থেকে কিছু পয়সা ধার নিয়েছিল আর তার বদলে নিজের জমি ওর কাছে বাঁধা রেখেছিল। আজকে জমিদার বাবু ডেকে পাঠায় আর বলল যে বাবার ধার নাকি আমাকে মেটাতে হবে। আমি যদি 1 মাসের মধ্যে ওনার ধার না মেটাই তাহলে উনি আমার হাতিটাকে, মানে আমার বাবার শেষ স্মৃতিটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। যতদূর আমি জানি জামাইবাবু, আপনি কখনো হাল ছাড়েন না। তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমান, সকালবেলা আমরা এই নিয়ে কিছু একটা আলোচনা করব। রতনের কথা শুনে কিশোর হাসতে শুরু করে। পরের দিন জমিদারের কাছে প্রধান এসে বলেন, জমিদার বাবু, কিশোর কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ হ্যাঁ এসেছিল। তুমি যেমন বলেছো আমি ঠিক সেরকমই করেছি প্রধান। খুব ভালো করেছেন জমিদার বাবু। আপনি জানেন না যে ওর কাছে যে হাতিটা রয়েছে ওর দাম বাজারে কত হতে পারে। দেখো প্রধান মশাই, তোমার বলা মতো আমি ওকে 1 মাস সময় দিয়েছি, কিন্তু আবার এমন না হয় যে 1 মাসের মধ্যেও ও নিজের বাবার ঋণ সব শোধ করে দেয় আর আমার হাত থেকে ওর বাবার জমিটা যেটা আমার কাছে বাধা দেওয়া ছিল সেটাও না চলে যায়, যেটা থেকে প্রতি বছর আমি লক্ষ লক্ষ ইনকাম করি। চিন্তা করো না জমিদার বাবু, আমার পুরো বিশ্বাস আছে যে কিশোর 1 মাসের মধ্যে ওই পয়সা তোমাকে দিতে পারবে না। আরে কত আর রোজগার করে ও, আর আমি তো শুনেছি যে কখনো কখনো ওর বাড়িতে উনুনটা পর্যন্ত জ্বলে না। আমি আরও লক্ষ লক্ষ লাভ আপনাকে করিয়ে দেব। এইটুকু বলে প্রধান ওখান থেকে চলে যান। অন্যদিকে রতন নিজের জামাইবাবু কিশোরকে বলেন, জামাইবাবু, আমার যে ধাবাটা রয়েছে আপনি ওখানে কাজ করছেন না কেন? না রতন, আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যাব না। জামাইবাবু, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার গ্রামটা সুন্দর একটা পাহাড়ের ওপরে রয়েছে ঠিক, কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো যাত্রী আসে না। আপনার হাতি এই গ্রামে কোনো কাজেরই নয়। তুমি চিন্তা করো না রতন, আমি একটা না একটা উপায় খুঁজে বের করবই। রতন ওখান থেকে চলে যায়। আর কিশোর রাত্রিবেলায় গভীর চিন্তায় ডুবে যায়। কিশোরের স্ত্রী চম্পা কিশোরকে বলে,
তুমি এখন কি করবে গো? যদি 1 মাসের মধ্যে তুমি জমিদারকে টাকা না ফেরত দাও, তাহলে উনি তোমার বাবার শেষ চিহ্নও তোমার থেকে নিয়ে নেবে, যার কারণে তুমি খুব বেশি দুঃখ পাবে। আমি এই কথাটা নিয়ে খুব চিন্তায় রয়েছি চম্পা। আমি এটা বুঝতে পারছি না যে জমিদার বাবু আমার বাবার বাঁধা দেওয়া জমিটাকে কিরকম খারাপ বলছে কেন। নিশ্চয়ই আমাদের গ্রামের প্রধান কিছু না কিছু একটা বলেছে। তোমার ক্ষেতের কারণে তো ওনার লাখ টাকার লাভ হয়। এরকমটা কি সম্ভব না যে আমরা তার পয়সা চুকিয়ে দিই আর তোমার ক্ষেত তুমি ফেরত পেয়ে যাও? চম্পার কথা শুনে রতন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, যেটা আমি ভেবেছি তাতে যদি আমি একবার সফল হয়ে যাই না, তাহলে এমনটা হতেই পারে, জানো তো। সেটা কিভাবে? কালকে বলবো। পরের দিন সকালে কিশোর জঙ্গল থেকে অনেকগুলো লাকড়ি কেটে নিয়ে আসে, আর লাকড়িগুলো কাটার পর সেগুলো দিয়ে গাড়ির আকার দিতে শুরু করে। চম্পা, এসো, আমাকে সাহায্য করবে, এসো। চম্পা নিজের বর কিশোরের সাহায্য করে। 2 দিনের মধ্যেই কিশোর একটা সুন্দর বড় একটা গাড়ির বক্স তৈরি করে ফেলে। এবার এর ওপর একটু ভালো করে রং করে দিলেই এটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে, জানো তো। চম্পা সেই লাকড়ির বক্সটাকে রং বেরঙি কালার দিয়ে কালার করে দেয়। কিশোর সেই লাকড়ির বক্সটা হাতির পেছনে ঠিক সেইভাবেই ফিট করে দেয়, যেভাবে ঘোড়ার পেছনে ঘোড়ার গাড়ি থাকে। এটা তো দেখতে খুব সুন্দর লাগছে গো। এইভাবে তো তুমি তোমার হাতি দিয়ে ঘোড়া গাড়িরই কাজ করতে পারবে। আমাদের আমদানি বেড়ে যাবে। আর তোমার বুদ্ধি তো প্রচন্ড ভালো। না চম্পা, আমার মনে অন্য কিছু চলছে, বুঝলে। যখন রতন নিজের ধাবাতে কাজ করার জন্য আমাকে কথা বলল, তখন আমার মাথাতে একটা উপায় এসেছিল যে আমি বরং নিজের হাতিতেই এই ধরনের একটা বাক্স বানিয়ে ঘোরাফেরা করি আর একটা ঘোরাফেরা ধাবা খুলে বসি। আজকালকার দিনে তো আধুনিক যুগ, তাই না? আর লোকজন সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। তুমি একদম ঠিক বলছো গো। কিশোর নিজের হাতি নিয়ে সোজা রতনের গ্রামে পৌঁছায়। রতন প্রচণ্ডভাবে আশ্চর্য হয় আর কিশোরকে দেখে বলে, আরে বাহ জামাইবাবু, আপনি তো অদ্ভুত কাজ করেছেন। এটা তো দারুণ দেখতে লাগছে। আপনি ঘোড়ার গাড়ির বদলে হাতি গাড়ি বানিয়ে বসে আছেন। তুমি তো আমাকে সাহায্য করতে চাইছিলে রতন। আমি চাই তুমি এই ধাবা থেকে ভালো কিছু রান্না করে দাও। আমি তোমার রান্না করা সেই খাবার আমার এই হাতি গাড়িতে বসিয়ে বিক্রি করব। বিকেলের মধ্যে যা যা লাভ হবে আধা আধা ভাগ করে নেব। আরে জামাইবাবু, আপনার এই হাতি ধাবা কিন্তু দৌড়বে। আর হ্যাঁ, আমি শুধু ভোজনই বানাবো না, বরং আপনার হাতি গাড়িতে বসে বসে লোকজনকে নিজের হাতেতে খাবার বিক্রিও করব। রতন অনেক ভালো টেস্টি খাবার বানায় আর খুব সুন্দরভাবে রতনের হাতির গাড়িতে গিয়ে সাজিয়ে দেয়। কিশোর রতনকে বসিয়ে হাতি নিয়ে রওনা দিয়ে দেয়। ওরা কিছু দূরই গিয়েছিল, তক্ষুনি তারা একটা দাঁড়িয়ে থাকা বাস দেখে। বাসের কন্ডাক্টর কিশোরের কাছে এসে বলেন, আরে ভাই, তোমার হাতি গাড়ি থেকে তো খুব ভালোই গন্ধ বেরোচ্ছে দেখছি। কন্ডাক্টর বাবু, এটা এক ধরনের ধাবা। আপনি যদি চান তাহলে খাবার খেতে পারেন এখানে, কিন্তু আর নিজের যাত্রীদেরকেও এখানে নিয়ে এসে খাবার খাওয়াতে পারেন তাদের। কন্ডাক্টর সঙ্গে সঙ্গে নিজেদের যাত্রীদেরকে নিয়ে আসে আর ওরা সবাই ভেতরে বসে ভোজন করতে শুরু করে দেয়। একটা গ্রাহক খুশির চোটে বলেন, খুব ভালো খাবার, খুব ভালো লাগলো। এর আগে যখন এই পাহাড়ে বাসগুলো খারাপ হয়ে যেত, তখন অনেকক্ষণ না খেয়ে থাকতে হতো। এখন এই সমস্যারও সমাধান হয়ে গেল। আমি এতে আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি। আপনার যদি কখনো দরকার পড়ে, আপনি শুধু আমাকে একবার ফোন করে দেবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। কিছুদিনের মধ্যেই কিশোরের হাতি গাড়ি ধাবা আশেপাশের এলাকায় প্রসিদ্ধ হয়ে যায় আর দূর দূর থেকে যাত্রীরা শুধু হাতি গাড়ি ধাবাতে বসে ভোজন করার আনন্দ ওঠানোর জন্য কিশোরের গ্রামে আসতো। তুমি তো খুব ভালো কাজ করেছো গো। তুমি তো সেই কাজ করেছো যেটা আমি কল্পনাও করতে পারছিলাম না। আমাদের গ্রামে যাত্রীরা আসতোই না, কিন্তু এখন শুধু তোমার হাতি গাড়ি ধাবা দেখার জন্য আর ভোজন করার জন্য এখানে প্রচুর লোকের আসতে শুরু করেছে। এই সব কিছুই ঈশ্বরের কৃপা চম্পা। জামাইবাবু, আপনি যা পরিশ্রম করেছেন সেটাকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। আপনার মাথায় অনেক বুদ্ধি। আজকে যে কজন যাত্রী আসে তারা তো আপনারই খোঁজ করে শুধু এখানে এসে। এইভাবেই 1 মাস কেটে যায়।
জমিদার বাবু, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক রেগে রয়েছেন। এই আজে বাজে কথা বলো না প্রধান। আমার মনে হয় তোমার কথাটা না শুনলেই ভালো হতো, বুঝেছো? তার মানে, আরে তুমি কি জানো আজকে গ্রামের লোকজন আর তোমার নামে আর আমার নামের বদলে কিশোরের নামের মালা জপ করছে যে? আরে দূর দূরান্ত থেকে যাত্রীজন ওর নাম করেই তো এই গ্রামে আসে। আর এই সব কিছু 1 মাসের মধ্যেই হয়েছে প্রধান। আরে 1 মাস আগে তো কিশোরকে কেউ ভালো করে চিনতই না। আমার মনে হচ্ছে যে তোমার কথাটা শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে চিন্তা করবেন না, ওর নাম জিজ্ঞাসা করে আসে তার মানে এটা নয় যে ও এত ধনবান হয়ে গেছে যে ও নিজের বাবার ঋণ শোধ করবে। তুমি দেখো, মাথা হেঁট করে বেটা আসবে আর বলবে যে জমিদার বাবু পয়সার ব্যবস্থা করতে পারিনি, আর সেই সঙ্গে সঙ্গে ওর হাতি কেড়ে নেবেন ওর থেকে। আর এই হাতি গাড়ি ধাবা পরিবর্তিত হয়ে গেছে, এখন ডবল লাভ পাবেন আপনি। তক্ষুনি ওখানে কিশোর গ্রামবাসীদের সঙ্গে এসে পৌঁছায়। এমনটা কখনো হবে না প্রধান মশাই। যে স্বপ্ন আপনি দেখেছিলেন না, সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। তুমি কি বলতে চাও বলো তো? কিশোর নিজের পকেট থেকে নোটের একটা বান্ডেল বার করে আর জমিদারের মুখে ফেলে দেয়। এটা কিরকম নোংরামি কিশোর? এটা কোনো নোংরামি নয় জমিদার বাবু, বরং ঋণ শোধ করার এটা আমার স্টাইল। এখন তাড়াতাড়ি আমার বাবার জমির কাগজপত্র আমাকে ফিরিয়ে দিন তো, যেটা আপনি আমাকে কথা দিয়েছিলেন। আরে আমি এই ধরনের কোনো কথা তোমাকে দিইনি ভাই। কিছুক্ষণ আগে আপনি আর প্রধানমশাই যে কথা বলছিলেন সেই সমস্ত কথা গ্রামবাসীরা শুনে নিয়েছে। তাই ভালোই ভালোই বলছি, ওরা রেগে গিয়ে কিছু করে বসার আগে আমার জমি আমাকে ফেরত দিয়ে দিন। জমিদার ওই সমস্ত লোকেদের চেহারা দেখে ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে কিশোরের ক্ষেত তাকে ফেরত দিয়ে দেয়। আর জমিদার আর প্রধান মুখ উদাস করে দেখতেই থাকে।